আসসালামু আলাইকুম। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের ম্যানেজমেন্ট অফ রিমেটয়েড আর্থ্রাইটিস সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। পুরো সেশনটি পরিচালনায় আমি আছি মোহাম্মদ আসাদুল্লাহ সম্রাট শান্ত, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, এবং আমাদের অতিথি হিসেবে আছেন স্যার ডক্টর মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ স্যার, এফসিপিএস ইন্টারনাল মেডিসিন, এমডি রিমেটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা। স্যার কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। স্যার তাহলে কি আমরা শুরু করতে পারি স্যার? হ্যাঁ, শুরু করুন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ। আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিমাটোলজি ডিপার্টমেন্টে কর্মরত আছি। তো গত 2রা ফেব্রুয়ারি ছিল হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস অ্যাওয়ারনেস ডে, এবং সেদিন রিমাটোলজি ডিপার্টমেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় একটা অ্যাওয়ারনেস সেমিনার আয়োজন করে। আর তারই ধারাবাহিকতায় জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি বলা যায় যে ডাক্তারদের জন্য রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ম্যানেজমেন্ট নিয়ে একটি লেকচারের আয়োজন করেছে। তো আমি সংক্ষেপে চেষ্টা করছি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলার জন্য। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস ইজ এ ক্রনিক অটোইমিউন ডিজিজ and the globally prevalent is in Australia, Western Europe and North American region. The estimated prevalence is 0.24 to 1% of the population. এবং বাংলাদেশে যে স্টাডি দেখা গিয়েছে সেখানেও প্রায় 1% মানুষ, বাংলাদেশের মানুষ রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত। সেই হিসেবে যদি আমরা টোটাল 18 কোটি মানুষকে চিন্তা করি, তাহলে প্রায় 1,80,000 মানুষ, অথবা না 18 লক্ষ মানুষ এই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগে আক্রান্ত। এবং এই রোগটি যদি মিডিল এজড অ্যান্ড ওল্ডার ইন্ডিভিজুয়ালদের বেশি হয়, অ্যান্ড পিক এজ অফ অনসেট বিটুইন 65 to 85 ইয়ার্স, এবং মহিলাদের কমন হয়। দিস ইজ 2 times কমন ইন ফিমেল। সিগারেট স্মোকিং ইজ দ্য স্ট্রংগেস্ট নোন লাইফস্টাইল অর এনভায়রনমেন্টাল রিস্ক ফ্যাক্টর। সুতরাং যারা সিগারেট স্মোক করবে তাদের ক্ষেত্রেই হচ্ছে এটা হওয়ার ঝুঁকিটা বেশি থাকবে। এই রোগটা সম্বন্ধে আলোচনা কেন এত গুরুত্বপূর্ণ, এবং এই রোগটা যদি আসলে যথাযথভাবে অ্যাড্রেস করা না হয়, চিকিৎসা করা না হয়, তাহলে কি কনসিকুয়েন্স হতে পারে। তার ভিতরে এক নম্বর হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড ওয়ার্ক ডিসএবিলিটি। নিয়ারলি 40% of the patients with rheumatoid arthritis will have work disability within 10 years of the diagnosis. সুতরাং 10 বছরের ভিতরে একজন পেশেন্ট ডিসেবল হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। Reduced quality of life. Patients with rheumatoid arthritis have lower physical and mental health related quality of life compared with the general population. এরপরে দেখা যায় যে দীর্ঘমেয়াদী যখন বিভিন্ন ধরনের ডিফর্মিটি হয়, এবং এই ডিফর্মিটির কারণে গিরাগুলো নষ্ট হওয়াতে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির প্রয়োজন হয় আপ টু 25% অফ দ্য পেশেন্ট এট দ্য এজ অফ 20 ইয়ার্স। এবং 20 বছর ভোগার আগেও অনেক রোগীদেরকে এই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি পর্যায়ে যাওয়া লাগে যদি প্রপারলি ট্রিটমেন্ট না করা হয়। ডেভেলপমেন্ট অফ দ্য আদার ক্রনিক ডিজিজ লাইক cardiovascular disease, lung disease, psychiatric disorders, osteoporosis and fracture, some malignancies like lymphoma, uh, lung cancer and melanoma, skin cancer like carcinoma in the long run ডেভেলপ করার একটা ঝুঁকি আছে। প্রিম্যাচিউর মর্টালিটি। রিউমাটয়েড arthritis itself is not a fatal condition, but with the involvement of other organs it may be the fatal, and the survival may be reduced compared to the general population with the cardiovascular disease and respiratory disease and cancer. সুতরাং যখন একজন রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের কমপ্লিকেশন হিসেবে যখন দীর্ঘমেয়াদী কার্ডিয়াক ইনভলভমেন্ট করবে, রেসপিরেটরি ইনভলভমেন্ট করবে এবং ক্যান্সার হবে, তাদের কিন্তু মর্টালিটিটা কমে যাবে। সেই হিসেবে একজন আর এই পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সিটা কমতে থাকে। When to suspect a case of rheumatoid arthritis, আমরা কখন একজন রোগীকে মনে করব যে রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে? The clinical features can be diverse. শুরুতে অনেক সময় বোঝা যায় না। Patient may come with constitutional symptoms like any inflammatory process, that is unintentional weight loss, asthenia, fatigue and myalgias. Patient may come with morning stiffness, সকালে ওঠার পরে তার শরীরটা জাম হয়ে থাকে।
And the morning stiffness in the hallmark of the inflammatory arthritis, and not only rheumatoid arthritis but in other inflammatory arthritis. Characterized by difficulty in mobilizing the joints after the prolonged period of rest. রোগী অনেক সময় বলে যে সকালে যখন ঘুম থেকে আমি উঠি তখন আমি হাতটা মুভ করতে পারি না। ইভেন অনেক সময় দেখা যায় যে দুপুরেও যদি ঘুমায় বা যে সময় প্রলং রেস্টের মধ্যে থাকে তখন দেখা যায় যে হাত বা যে গিরা আক্রান্ত হয় সেই গিরাগুলো মুভমেন্টটা কষ্ট হয়ে যায়, স্টিফনেস থাকে। মর্নিং স্টিফনেস লাস্টিং ফর মোর দেন 1 hour, অ্যান্ড ইন সামটাইমস আমরা বলি যে আধা ঘন্টার বেশিও যদি থাকে সেক্ষেত্রে আমরা ইনফ্লামেটরি ডিজিজ মনে করি। In rheumatoid arthritis, the pattern of joint involvement is it usually affects the small joints of the hands and usually proximal interphalangeal joints and metacarpopharyngeal joint, proximal interphalangeal joints in hand, and if it affects the foot then metatarsobopharyngeal joint। এখানে একটা হাতের ছবি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট গুলো there is swelling and redness also, and sometimes এই MCP metacarpopharyngeal joints ও usually আমরা ইনভলভমেন্ট পাই হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কেসে। আদার প্যাটার্নস অফ জয়েন্ট ইনভলভমেন্ট, সবসময় আমরা ক্লাসিক্যাল পিকচার নাও পেতে পারি, কারণ হচ্ছে ইন রিউমাটয়েড আর্থ্রাইটিস দেয়ার মে বি symmetrical polyarthritis involving the both hands, যেটা আমি আগে বলেছি যে এমসিপি এন্ড পিআরপি জয়েন্টস ইনভলভমেন্ট হতে পারে, বাট ইন সাম কেসেস ডিফারেন্ট প্যাটার্নে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কেসগুলো আসতে পারে। দ্যাট ইজ একটা প্যাটার্ন হচ্ছে প্যালিন্ড্রোমিক রিউমেটিজম। এই প্যালিন্ড্রোমিক রিউমেটিজমটা হচ্ছে যে হঠাৎ হঠাৎ করে আসে, ইন বিটুইন ভালো থাকে। দেখা গেল যে হঠাৎ করে তীব্র ব্যথা, হাতের দুই হাতের ব্যথা, হাত নাড়াতে পারে না, লাল হয়ে যায়, আবার মাঝখানে দেখা যায় 1-2 মাস আবার ভালো আছে। সুতরাং কোনো কোনো পেশেন্ট এই ধরনের প্যালিন্ড্রোমিক প্যাটার্ন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে, বাট পেশেন্ট মে বি এ কেস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। সামটাইমস মনোআর্টিকুলার প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, পেশেন্টের একটা জয়েন্ট মাত্র ইনভলভ আছে, বাট হয়তো পরবর্তীতে অ্যাডিটিভ ম্যানারে অন্য জয়েন্ট গুলো ইনভলভমেন্ট হবে। সেই ধরনের ক্ষেত্রেও দেখা যায় যে দীর্ঘমেয়াদী মনোআর্থ্রাইটিস পরবর্তীতে এটা পলিআর্থ্রাইটিস হয়ে রিউমাটয়েড আর্থ্রাইটিসের হিসেবে ডেভেলপ করলো। এবং এক্ষেত্রে রিস্ট, নি, শোল্ডার, হিপ, অ্যাঙ্কেল জয়েন্ট আর্থ্রাইটিস হিসেবেও রিউমাটয়েড আর্থ্রাইটিসের কেসগুলো আসতে পারে, যেটা পরবর্তীতে আমরা বিভিন্ন সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। পেশেন্ট কখনো কখনো এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে এবং দ্যাট মে অ্যান্টিসিডেট দ্য অনসেট অফ পলিআর্থ্রাইটিস, মানে আর্থ্রাইটিস হওয়ার আগেই কিন্তু এই ধরনের কিছু সিমটম নিয়ে আসতে পারে, like generalized aching, stiffness, symptoms of bilateral carpal tunnel syndrome, loss of weight, depression, and fatigue. সুতরাং পেশেন্টের অবভিয়াস জয়েন্ট সিমটম ডেভেলপ করার আগেই এই ধরনের কিছু লক্ষণ আসতে পারে। এখন ইউজুয়ালি আমরা যেটা করি যে আমরা একটা ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করি, সেটি আমরা বলি যে 2010 ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া, এসিআর ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াতে যেটা বলা আছে সেটা হচ্ছে যে কতগুলো ডোমেইন আছে, যেমন জয়েন্ট ইনভলভমেন্ট একটা ডোমেইন, সেরোলজি একটা ডোমেইন, অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্ট একটা ডোমেইন, এন্ড সিমটম ডিউরেশন একটা ডোমেইন। সুতরাং এই চারটা ডোমেইনে দেখা যাচ্ছে যে আমরা কিছু ভ্যালু আছে, এখানে পয়েন্ট আছে। এখানে যদি লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট থাকে, ইফ only one large joint the point would be 0, if the large joint more than 10 তাহলে দেখা যাবে যে তার ভ্যালুটা হয়ে যাবে 5। এখন হোয়াট আর দ্য লার্জ জয়েন্টস? শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্টস, হিপ, নি এন্ড অ্যাঙ্কেলস, এই জয়েন্ট গুলোকে আমরা লার্জ জয়েন্ট বলে থাকি। আর মোর দেন 10 সাথে যদি স্মল জয়েন্ট থাকে, 4 to 10 স্মল জয়েন্ট, এগুলো কিন্তু ভ্যালু, মানে 10 পর্যন্ত লার্জ জয়েন্ট ইনভলভ, 10টা লার্জ জয়েন্ট ইনভলভ হলে পয়েন্ট 1, আর স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হলে তার পয়েন্ট কিন্তু বাড়তে থাকে। সুতরাং স্মল জয়েন্টস particularly for the rheumatoid arthritis this is very much important to involve the small joints. Serology হচ্ছে rheumatoid factor and ACPA ACPA আপা বলি আমরা, অ্যান্টি সিসিপি অ্যান্টিবডি যেটা করা হয়, সেখানে যদি নেগেটিভ থাকে তাহলে 0.0, ইফ লো টাইটার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট তাহলে 0.2, ইফ ইট ইজ হাই টাইটার দেন 3. ESR CRP, দ্যাট ইজ ফেজ রিঅ্যাক্টেন্ট, নর্মাল যদি থাকে 0, অ্যাবনর্মাল থাকলে 1 পয়েন্ট। And symptom duration is very much important. If it is less than 6 weeks, then point is 0. If more than 6 weeks, then point is 1. কারণ হচ্ছে যে আমরা polyarticular involvement in different
ভাইরাল আর্থ্রাইটিস, সেক্ষেত্রে দেখা যায় এইসব আর্থ্রাইটিস গুলো 6 সপ্তাহের মধ্যেই ইউজুয়ালি রেমিশনে চলে যায়। এই জন্য ইউজুয়ালি ইন এনি ক্রনিক ডিজিজ, রিমেটিক ডিজিজ, আমরা 6 সপ্তাহ বেশি হলেই তখনই আমরা এই চিন্তাটা আমাদের মাথায় আসে। এখন এই ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়াটাকে আমরা কিভাবে ইন্টারপ্রিটেশন করব? A classification as definite rheumatoid arthritis is based upon the presence of synovitis in at least one joint, the absence of an alternative diagnosis. শুধুমাত্র synovitis থাকলে হবে না, অল্টারনেটিভ ডায়াগনোসিস গুলো আমাদের এক্সক্লুড করতে হবে, দ্যাট ইজ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো এক্সক্লুড করতে হবে। and the achievement of a total score of at least 6, তার মানে এই টোটাল স্কোর থেকে যদি আমার স্কোর 6 হয় আউট অফ 10, দেন পসিবল 10 পর্যন্ত হতে পারে, তাহলে সেক্ষেত্রে 6 অথবা তার যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে রিউমাটয়েড আর্থ্রাইটিস করবে। এখন যখন এই ডিজিজটার প্রোগ্রেশনটা আসলে কিভাবে হবে, কাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস হবে? তো ইউজুয়ালি সাধারণত দেখা যায় যে একটা জিন এখানে বিশেষ ভূমিকা পালন করে। দোজ পিপল হ্যাভিং দ্য জেনেটিক প্রিডিসপোজিশন অফ HNA-DRB1 অ্যানিন, যেসব পেশেন্টের আসলে এই HNA-DRB1 থাকবে তাদেরই আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস ডেভেলপ করার ঝুঁকিটা বেশি। এই জিনের এই অ্যালিলটা থাকবে হচ্ছে অ্যাট বার্থ, এবং এটার সাথে পরবর্তীতে এই অ্যালিল যাদের থাকবে পরবর্তীতে আমাদের রিউমাটয়েড ফ্যাক্টর এবং অ্যান্টি-সিসিপি অ্যান্টিবডি গুলো আমাদের রক্তে আসতে থাকবে। এবং যখন আসবে এটার সাথে যদি আরো কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেমন আমরা বলি যে বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশন, ট্রমা, এই ধরনের কিছু কন্ডিশন যখন ট্রিগার করবে তখন ক্লিনিক্যাল রিউমাটয়েড আর্থ্রাইটিস ডেভেলপ করবে, তখন আমাদের এই জয়েন্ট ইনভলভমেন্ট গুলো হবে। এখন হচ্ছে যদি পেশেন্ট ঠিকভাবে ট্রিট করা হয়, they will go to the remission and patient will be okay. If the patient is not addressed earlier, then the disease will be progressed and different types of complication will occur. এবং এখানে একটা জয়েন্ট কিভাবে ডিস্ট্রাকশন হয়, হোয়াট ইজ দ্য প্যাথোলজি? একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস এর যদি জয়েন্ট হয়, এখানে কি হয়, এখানে দিস ইজ সাইনোভিয়াল মেমব্রেন এন্ড জয়েন্ট ক্যাপসুল, এখানে সাইনোভাইটিস হয়, এবং সাইনোভাইটিস হওয়ার কারণে এখানে ফ্লুইড সিক্রেশন হয়, দ্যাট ইজ ইফিউশন হয়, এবং আরো কিছু মেকানিজমের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের এই ইরোশন ইন দ্য কর্নার অফ দ্য বোন, এখানে গিয়ে জয়েন্ট ইরোশন হয় এবং থিনিং অফ দ্য কার্টিলেজ হয়। তো এই প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায় যে আমাদের জয়েন্টটা ভিতর থেকে ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, এবং এক্সটার্নালি আমাদের জয়েন্ট সুয়েলিং থাকবে, এবং ফিচার্স অফ ইনফরমেশন লাইক রেডনেস, রেইজ টেম্পারেচার, এই জিনিসগুলো আমরা পাবো। এবং আনট্রিটেড রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টের ক্ষেত্রে কি ধরনের হ্যান্ডে কি কি ধরনের ডিফর্মিটিস হতে পারে, কারণ হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস ইজ এ প্রোগ্রেসিভ ডিজিজ এন্ড দ্য ইরোশন স্টার্টেড ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ডিজিজ। সো আমাদের শুরুতেই এটা অ্যাড্রেস করতে পারলে ভালো। যদি আমাদের সঠিকভাবে ট্রিটমেন্ট না হয়, আমাদের যাদের বিভিন্ন আত্মীয় স্বজন আছে, আমরা দেখবো যে এই ধরনের ডিফর্মিটি আমরা পাই। এটি একটি টিপিক্যাল রিমোটেড হ্যান্ড। এখানে দেখা যাচ্ছে যে জেড ডিফর্মিটি আমরা পাই, জেড ডিফর্মিটি থাম্বে জেড ডিফর্মিটি পাই আমরা। এই ফিঙ্গার গুলোতে হচ্ছে দুই ধরনের ডিফর্মিটি পাই, একটা হচ্ছে বাটনিয়ার ডিফর্মিটি এবং সোয়ান নেক ডিফর্মিটি। সোয়ান নেকে হচ্ছে হাইপার এক্সটেনশন অফ দ্য প্রক্সিমাল ইন্টারফারেন্সিয়াল জয়েন্ট এন্ড ফ্লেকশন অফ ডিস্টাল ইন্টারফারেন্সিয়াল জয়েন্টস। আর বটনিয়ার ডিফর্মিটিতে উল্টা, ফ্লেকশন অফ দ্য proximal interphalangeal joint and hyperextension of the distal interphalangeal joint। তো এই ধরনের ডিফর্মিটি গুলো আমাদের একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কেস আসতে পারে। এর পাশাপাশি আলনার ডেভিয়েশন থাকতে পারে, দ্যাট ইজ মেডিয়াল অ্যাসপেক্ট, এই যে আলনার সাইডে ডেভিয়েটেড হয়ে গেছে ফিঙ্গার গুলো। আবার এই পেশেন্টের ক্ষেত্রে এখানে আমরা দেখতেছি যে দ্যাট ইজ এমসিপি জয়েন্টে সাবলাক্সেশন হয়ে গেছে। তো এই ধরনের নানা রকমের হ্যান্ড ডিফর্মিটি হয়, এবং এই হ্যান্ড ডিফর্মিটির মাধ্যমেই হচ্ছে একজন মানুষ আসলে কর্মহীন হয়ে যায়, তার হাত দিয়ে তেমন কিছু করার থাকে না। এখন হোয়াট আর দ্য এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশনস? সো এ লটস অফ এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশনস আর দেয়ার ইফ দ্য পেশেন্ট রিমেইনস আনট্রিটেড। এখানে দিস ইজ নেক্রোটাইজিং গ্লোমেরুলোনেফ্রাইটিস, পেশেন্ট কিডনি এফেক্ট করতে পারে। This is scleritis and scleromalacia, that is ulcerative keratitis। এই পেশেন্টের এভাবে একটা চোখ নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, ইভেন পারফোরেশন হয়ে যায় অনেক সময়। পেশেন্টের ভাস্কুলাইটিস হয়ে বিভিন্ন ধরনের নিউরোপ্যাথি হতে পারে, এটা মনোনিউরোপ্যাথি হতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স হতে পারে।
আবার পেশেন্টের ভাস্কুলাইটিস হয়, কিউটিনিয়াস ভাস্কুলাইটিস হতে পারে, সেখানে আলসারেশন হতে পারে এবং ডিজিটাল গ্যাংগ্রিন হতে পারে। লং স্ট্যান্ডিং রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের রিউমাটয়েড নোডুল হয়, এবং in case of long-standing rheumatoid arthritis, there may have uh, several lung manifestations like rheumatoid nodules in the lung, pleurisy হতে পারে, interstitial lung disease হতে পারে, even the immunosuppressive drug and disease condition itself may suppress the immunity that causes the increase prevalence of infection, different types of infection like pneumonia, tuberculosis, etc. এখন একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের হ্যান্ড, দ্যাট ইজ হ্যান্ড পেইন নিয়ে যখন আমাদের কাছে আসে, তখন আমরা আসলে আর কি কি কমনলি, আসলে অনেক ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, বাট কমনলি আমরা কি কি চিন্তা করি? তাহলে যদি আমি মনে করি যে আমি একটা পেশেন্টের রিউমাটয়েড, ইফ ইট ইজ রিউমাটয়েড আর্থ্রাইটিস, তাহলে রিস্টের পাশাপাশি দেখা যায় যে এটা হচ্ছে এমসিপি, মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট, আর এটা হচ্ছে প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট। ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্টস ইউজুয়ালি স্পেয়ার্ড in rheumatoid arthritis. If it is psoriatic, then proximal interphalangeal joint and distal interphalangeal joint will be affected. Psoriatic arthritis, if it is polyarticular psoriatic arthritis. But in case of osteoarthritis, generalized nodal osteoarthritis আমরা বলি, সেক্ষেত্রে ডিআইপি ইনভলভমেন্ট হতে পারে, পিআইপি ইনভলভমেন্ট হতে পারে, and also ফার্স্ট এমসিপি ইনভলভমেন্ট হতে পারে। তো এখানে একটা হাত আছে যেখানে আমাদের এমসিপি ইনভলভমেন্ট আছে, পিআইপি জয়েন্ট ইনভলভমেন্ট আছে, এন্ড এই ধরনের পিকচার থাকলে আমরা অবশ্যই রিউমাটয়েড আর্থ্রাইটিস মনে করি। এখানে একটা হাত দেখতেছি যেখানে আমাদের এমসিপি ইনভলভমেন্ট আছে এন্ড ডিআইপি ইনভলভমেন্ট আছে, হ্যাভিং ডিফর্মিটি অলসো। এবং সোরিয়াটিক আর্থ্রাইটিস এর ক্ষেত্রে দেখা যায় যে ক্যারেক্টারিস্টিক কিছু নেইল চেঞ্জ থাকে, নেইল পিটিং থাকে, তারপরে হচ্ছে রিজিং থাকে, সাবঅ্যাঙ্গুলার হাইপারকেরাটোসিস থাকে। সুতরাং এই ধরনের চেঞ্জ গুলো যদি থাকে, সাথে যদি হ্যান্ড জয়েন্ট ইনভলভমেন্ট থাকে, ইউজুয়ালি অ্যাসিমেট্রিক্যাল, তাহলে সেক্ষেত্রে আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিস মনে করব। আরেকটা হাত ইনভলভমেন্ট করে, দ্যাট ইজ জেনারেলাইজড নোডাল অস্টিওআর্থ্রাইটিস। এবং এই নোডাল অস্টিওআর্থ্রাইটিসে জয়েন্টে ইনফ্লামেশন থাকে না, বাট দেয়ার ইজ বাম্প অফ বনি প্রমিনেন্স। এই এখানে যখন আমরা চাপ দিব তখন দেখা যাবে শক্ত শক্ত হাড়ের মতো লাগবে। যখন ডিআইপি তে যে আমরা বনি প্রমিনেন্সটা পাবো সেটাকে বলে হেবারডান্স নোডুল নোড। আর যখন আমরা এমসিপি তে, এই পিআইপি তে আমরা যে নোট গুলো পাবো বা শ্রেণী গুলো পাবো সেটা হচ্ছে বুচার নোড। সুতরাং এইভাবে আমরা বলতে পারি যে হ্যান্ড জয়েন্ট যখন ইনভলভ করবে তখন আমরা এভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। সামটাইমস পেশেন্ট মে কামস উইথ কার্পল টানেল সিনড্রোম। তো কার্পল টানেল সিনড্রোমটাকে অনেক সময় পেশেন্ট কিন্তু পেইন হিসেবে বর্ণনা করতে পারে, তবে সেক্ষেত্রে আমাদের টিংটিং সেন্সেশন, নামনেস উইথ ক্যারেক্টারিস্টিক ডিস্ট্রিবিউশন অফ মেডিয়ান নার্ভ, সেই জিনিসটা দেখে আমরা কার্পল টানেল সিনড্রোমকে ডিফারেন্সিয়েট করতে পারি। আমাদের যে কোনো ইনফ্লামেটরি আর্থ্রাইটিস ডায়াগনোসিস করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, সেটি হচ্ছে যে আমাদের পার্থক্য করতে পারে যে whether this is inflammatory arthritis or non-inflammatory arthritis. Non-inflammatory arthritis, that is called mechanical pain in osteoarthritis, and pain in case of inflammatory arthritis, pain increases on inactivity, that is prolonged rest, and non-inflammatory arthritis or osteoarthritis, usually pain increases on activity. The morning stiffness is more than 45 to 60 minutes in case of inflammatory arthritis, and in non-inflammatory arthritis, there may have morning stiffness, but it will be less than 30 minutes. Joint swelling and other inflammatory features will be present in inflammatory arthritis, but it will remain absent in non-inflammatory arthritis. The inflammatory markers will be elevated in inflammatory arthritis, but it will remain normal in non-inflammatory arthritis. And if we aspirate the synovial fluid and study it, then the cell count will be more than 2000 in case of inflammatory arthritis and less than 2000 in non-inflammatory arthritis. এখন ডায়াগনোসিস করার জন্য, স্পেসিফিক্যালি রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করার জন্য আমাদের যেটা আমাদের আগেই আছে যে আমরা ক্লিনিক্যাল ফিচার এবং আদার কিছু ল্যাব ইনভেস্টিগেশন। এখানে
রিমোটেড ফ্যাক্টর, যেটা আমাদের 2010 ক্রাইটেরিয়া আমরা দেখেছি যে রিমোটেড ফ্যাক্টর, ইএসআর, সিআরপি, এনটিসিসিপি, এই টেস্ট গুলোই হচ্ছে আমাদের হলমার্ক, যেগুলো দেখেই হচ্ছে আমরা বুঝতে পারি, আমরা ডায়াগনোসিস করি যে দেয়ার ইজ রিমোটেড আর্থ্রাইটিস ইজ প্রেজেন্ট অর নট। আমাদের আদার কিছু সাপোর্টিভ টেস্ট আমরা করতে পারি রিগার্ডিং দ্য ইনভলভমেন্ট অফ দ্য জয়েন্টস, কোন কোন জয়েন্ট ইনভলভ করছে সেটা আমরা বিভিন্ন টেস্ট, আমরা এক্স রে হ্যান্ড করে আমরা দেখতে পারি যে whether there is involvement of MCP and PIP, কারণ ওখানে ইরোশন দেখে আমরা বুঝতে পারবো। উইথ পেরিআর্টিকুলার অস্টিওপেনিয়া সেগুলো এন্ড আদার ফিচার্স অফ ডিফর্মিটি সেগুলো আমরা পেতে পারি। আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে whether there is inflammation or not, or whether there is any fluid collection inside or not। কখনো কখনো এমআরআই করে আমরা আরো ভালো বুঝতে পারি। এখন আমরা ডায়াগনোসিস করার পরে what would be the management strategies? This part is very much important. Early recognition and diagnosis is key in proper management of rheumatoid arthritis, because it is a very much aggressive disease and erosion started in very early of the symptoms of the disease. The care by rheumatologist, and this patient, the primary care physician should be the rheumatologist, and we have to institute the disease modifying anti-rheumatoid drug early at the day of diagnosis। তখন থেকে আমরা এটা ইউজুয়ালি শুরু করি এবং আমরা চেষ্টা করি ট্রিট টু টার্গেট স্ট্র্যাটেজিতে, যে আমরা টাইট কন্ট্রোল করে আমরা রোগটাকে কন্ট্রোলে নিয়ে আসবো। কারণ আমি আগে দেখে এসেছি যে দিস ডিজিজ ইজ নট এ simple disease, but it may cause a lots of problem and may cripple the life of a person. Greater improvement from baseline to 1 year in the disease activity score was seen in the patients randomly allocated to tight control strategies compared with the usual care। আমরা ইউজুয়ালি চেষ্টা করি যে আমরা যত দ্রুত সম্ভব ডিজিজটাকে কন্ট্রোলে নিয়ে আসা, এবং আমরা যদি টিট টু টার্গেটে যাই সেক্ষেত্রে দেখা যায় 1 বছরের মধ্যেই আমরা সেটা কন্ট্রোলে নিয়ে আসতে পারি। হিয়ার আর দ্য সাম ডিজিজ অ্যাক্টিভিটি মেজার্স। আসলে আমরা কি দেখে দেখে চিকিৎসা করব? আমরা ডিজিজ অ্যাক্টিভিটি মেজার্স গুলো দেখে দেখে আমরা চেষ্টা করব, এবং এখানে কয়েকটা ডিজিজ অ্যাক্টিভিটিস মেজার্স আছে, দ্যাট ইজ ডাস 28। এই ডাস 28 এর হচ্ছে যখন স্কোর করব আমরা বিভিন্ন, এখানে অনলাইনে এসে আমরা স্কোরিং সিস্টেম করতে পারি বিভিন্ন প্যারামিটার গুলো দেওয়ার মাধ্যমে। আমরা এই যে সোরেন জয়েন্ট কাউন্ট, টেন্ডার জয়েন্ট কাউন্ট, 28টা জয়েন্ট কাউন্টের মাধ্যমে এটার সাথে আরো কিছু ইনফরমেটিভ মার্কার এবং গ্লোবাল অ্যাসেসমেন্ট, এগুলো বিভিন্ন প্যারামিটার আমরা অনলাইনে খুঁজলেই আমরা এই ধরনের একটা ইন্টারফেস আমরা পাবো, সেখানে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো যে ডিজিজ অ্যাক্টিভিটিটা কি। ইফ দ্য ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর ইজ লেস দেন 2.6, আমরা সেই ধরনের পেশেন্টকে বলবো যে রেমিশনে আছে। লো ডিজিজ অ্যাক্টিভিটি আমরা তাদেরকে বলবো যাদের 2.6 টু লেস দেন 3.2 এর ভিতরে ডাস 28 স্কোর থাকবে, তাদেরকে আমরা লো ডিজিজ অ্যাক্টিভিটি। মডারেট হচ্ছে 3.2 টু লেস দেন 5.1, এটা হচ্ছে মডারেট ডিজিজ অ্যাক্টিভিটি। এবং হাই ডিজিজ অ্যাক্টিভিটি ইফ দ্য স্কোর ইজ মোর দেন 5.1। এর চাইতে এটা হচ্ছে এখানে আমাদের ইএসআর সিআরপির প্রয়োজন হয়, বাট আরেকটা ক্লিনিক্যাল ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স আছে যেখানে আমাদের আসলে ইএসআর সিআরপি ছাড়াই হচ্ছে আমরা স্কোরিং করতে পারি, এবং সেখানে টেন্ডার জয়েন্ট কাউন্ট, সোলেন জয়েন্ট কাউন্ট, পেশেন্ট গ্লোবাল অ্যাসেসমেন্ট, এখানে 1 থেকে 0 থেকে 10 স্কোরের মাধ্যমে, এবং ইভালুয়েটরস গ্লোবাল অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা ক্যালকুলেট করে সিডা স্কোরিং করতে পারি। যদি লেস দেন 2.8 থাকে তাহলে রেমিশন, এবং এই স্কোর গুলো এখানে আছে, যে সেই স্কোর গুলো দেখে হচ্ছে আমরা পেশেন্ট রেমিশন অথবা হাই ডিজিজ অ্যাক্টিভিটি, মডারেট ডিজিজ অ্যাক্টিভিটি, আমার ওষুধের ট্রিটমেন্ট রেসপন্সটা কিভাবে করতেছে, হচ্ছে কিনা, সেই জিনিসগুলো আমরা করতে পারি। এসডাই এটা আলাদা আর একটা সিম্পলিফাইড স্কোরিং সিস্টেম। সেই এই ইউজুয়ালি আমরা এই 3টা স্কোরিং সিস্টেমটাই বেশি ইউজ করি, এবং এটার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে ডিজিজটা কোন মাত্রায় অ্যাক্টিভ আছে। আমরা যে কোনো ট্রিটমেন্ট শুরু করার শুরুতেই করি, এবং পরবর্তী ফলো আপ গুলোতেও এই স্কোরিং গুলো করার মাধ্যমে আমরা রোগীর ডিজিজ প্রোগ্রেশন এবং ট্রিটমেন্ট রেসপন্স গুলো ইভালুয়েট করতে পারি। নন ফার্মাকোলজিক্যাল থেরাপিস, পেশেন্ট, এই পার্টটাকে আমি খুব বেশি গুরুত্ব দিব, এই জন্য যে পেশেন্ট এডুকেশন রিগার্ডিং রিউমাটয়েড আর্থ্রাইটিস এন্ড ইটস ম্যানেজমেন্ট, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ মানুষ মনে করে যে এই রোগগুলো ভালো হয়ে যাবে, আসলে এই রোগ কিন্তু নিরাময় যোগ্য না, এগুলো নিয়ন্ত্রণযোগ্য রোগ। এই রোগ মানে সাধারণত আহ, মানে সারা জীবনই ওষুধ খেতে হয়, তারপরেও অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট ওষুধগুলো কমিয়ে ফেলা সম্ভব। তবে সেটা প্রপার ফলো আপের মাধ্যমে সেটা আমরা বুঝতে পারবো।
সাইকোলজিক্যাল ইন্টারভেনশন লাগে, কারণ সাইকোসোশ্যাল ইন্টারভেনশন লাগে। এখানে দুইটা ফ্যাক্টর ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ওষুধ নিয়মিত খাওয়া। সেক্ষেত্রে পেশেন্টের গার্ডিয়ানরা যদি এই রোগ সম্বন্ধে অবহিত না থাকেন, তাহলে দেখা যায় যে ওষুধ কেনার ক্ষেত্রে গাফলতি করেন এবং এই রোগগুলো কন্ট্রোল করা যায় না। আবার দেখা যায় যে দীর্ঘমেয়াদী এই রোগ এবং এই ব্যথার কারণে একটা সাইকোলজিক্যাল তার ইফেক্ট পড়ে, সুতরাং সেই জায়গাগুলোতে আমাদের সাপোর্ট দিতে হবে। রেস্ট, এক্সারসাইজ এন্ড ফিজিক্যাল এন্ড অকুপেশন থেরাপি, সেগুলো বিভিন্ন কন্ডিশনের উপর নির্ভর করবে। নিউট্রিশনাল এন্ড ডায়েটারি কাউন্সিলিং, কারণ প্রপার ডায়েট খেতে হবে এবং আহ, পুষ্টিকর খাওয়া খেতে হবে। আচ্ছা, প্রি ট্রিটমেন্ট ইভালুয়েশন। আমরা যখন একজন রুগীকে কোনো ট্রিটমেন্ট দিব, তখন আমরা কিছু জিনিস একটু দেখে নিব। সেটা হচ্ছে বেসলাইন কমপ্লিট ব্লাড কাউন্ট, সেখানে কোনো সাইটোপেনিয়া আছে কিনা, সেখানে ইএসআর কেমন আছে, সেই এনিমিক আছে কিনা, সেই জিনিসগুলো দেখবো আমরা। সিরাম ক্রিয়েটিনিন, অ্যামোনো ট্রান্সফারেজ, যেটা দেখবো। ইএসআর সিআরপি দেখবো। ইনপেশেন্ট রিসিভিং ইন্টারলিউকিন, দ্যাট ইজ বায়োলজিক্স থেরাপি যদি পাই, তাহলে আমাদের তাদের লিপিড প্রোফাইল, ইউজুয়ালি বিভিন্ন ইনফ্লামেটরি কন্ডিশনে লিপিডটা বাড়ে, এই জন্য লিপিডটাও আমরা মনিটরিং করবো। এবং লিপিডটা যদি আমরা ঠিকভাবে ম্যানেজ করতে পারি, তাহলে কার্ডিওভাস্কুলার রিস্কটা কমে যাবে। হেপাটাইটিস ভাইরাস স্ক্রিনিংটা আমরা ইউজুয়ালি রুটিনলি করি, কারণ হচ্ছে মিথোট্রেক্সের ডেফ্লুনোমাইড, এই দুইটা ড্রাগ হচ্ছে হেপাটোটক্সিক বেশি। এর পাশাপাশি যদি জ্যাক ইনহিবিটর বা আদার বায়োলজিক্স ড্রাগ যদি আমরা দিই, তাহলে দেখা যাচ্ছে যে যেসব রোগীদের আহ, মানে ডরমেন্ট অবস্থায় আছে হেপাটাইটিস বি ভাইরাস, অ্যাক্টিভ অবস্থায় নাই, তাদের কিন্তু অ্যাক্টিভিটি বেড়ে যেতে পারে। টেস্টিং ফর ল্যাটেন্ট টিউবারকুলোসিস, আমরা ল্যাটেন্ট টিউবারকুলোসিস টেস্ট করি এবং ট্রিটমেন্ট করি। ইফ উই প্ল্যান টু গিভ দ্য জেনাস কাইনেস ইনহিবিটর অথবা বায়োলজিক্যাল ড্রাগস। আমরা যদি কোনো রোগীকে প্ল্যান করি যে সে কোনোভাবে রেসপন্স করতেছে না, তার বায়োলজিক্যাল ড্রাগ লাগবে, অথবা জ্যাক ইনহিবিটর। জ্যাক ইনহিবিটরটা সবাই বুঝে, টোফাসিটিনিব, তারপরে হচ্ছে বারিসিটিনিব, ফিনকোটিনিব, এইসব ওষুধ আছে। এই ওষুধগুলো যদি দেওয়ার আমরা প্ল্যান করি, তাহলে অবশ্যই আমাদের ল্যাটেন্ট টিউবারকুলোসিসটা আমরা দেখে নেব যে কারণ হচ্ছে যদি ভিতরে ভিতরে ল্যাটেন্ট টিবি থাকে, এই ওষুধগুলো দেওয়ার পরে ওভার টিউবারকুলোসিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু বাংলাদেশ একটি টিবির জন্য এন্ডেমিক, সুতরাং আমাদের এই টেস্টটা করে ল্যাটেন্ট টিউবারকুলোসিস ট্রিটমেন্ট করে তারপরে হচ্ছে আমাদের বায়োলজিক্স বা জ্যাক ইনহিবিটর ওষুধগুলো দেওয়া। প্রি ট্রিটমেন্ট ইন্টারভেনশনস এর ভিতরে ইন্টারভেনশনস টু রিডিউস রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, দ্যাট ইজ স্মোকিং সেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এন্ড অলসো ম্যানেজমেন্ট অফ ডিজিজ লিপিডিমিয়া অলসো ইম্পর্টেন্ট। আমরা এই এই যখন আমরা জ্যাক ইনহিবিটর, বিশেষ করে জ্যাক ইনহিবিটর এবং আমরা বায়োলজিক্যাল ড্রাগ দিব, এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমরা ইমিউনাইজেশনটা করে নিব। কারণ হচ্ছে তাদের নিউমোনিয়ার ঝুঁকি বাড়তে পারে, বা আদার কিছু ইনফেকশন তাদের ঝুঁকি বাড়তে পারে। এই জন্য প্রি ট্রিটমেন্ট ইমিউনাইজেশন আমরা করে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের নিউমোনিয়ার জন্য PCV15 ফলোড বাই PPSV13, এটা দেওয়ার পরে আমরা পরবর্তীতে এই 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 একটা PCV15 দেওয়ার পরে আমরা আহ, 2 থেকে 3 মাস পরে গিয়ে PPSV23 দিব, এবং প্রতি 5 বছর পর পর এটা রিপিট করব। সিজনাল ইনফ্লুয়েঞ্জা আমরা ভ্যাকসিন দিব প্রতি বছরে বছরে। হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাসের ভ্যাকসিনেশন করে নিব। এই 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 কয়টাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে করা হয়। এর পাশাপাশি হচ্ছে আমাদের কোভিড তো অবশ্যই করতে হবে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ইন কেস অফ যাদের অল্প বয়স, 19 থেকে 26 বছর বয়স আছে, তাদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিনটা আমরা দিয়ে নিব টু প্রিভেন্ট দ্য সার্ভাইকাল ক্যান্সার। ফ্যাক্টরস এফেক্টিং দ্য ড্রাগ চয়েস। এখন আমরা যখন কোন ড্রাগ দিয়ে আমরা শুরু করব, সেটা নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। লেভেল অফ ডিজিজ অ্যাক্টিভিটি, প্রেজেন্স অফ কোমরবিডিটি কন্ডিশনস, স্টেজেস অফ থেরাপিস। কারণ সব পেশেন্ট শুরুতেই আমাদের কাছে আসবে না, কোন স্টেজে আছে, কোন কোন ওষুধ খেয়ে আসছে, তার ডিফর্মিটি কেমন, এগুলো কোন স্টেজে আসছে সেইগুলোর উপর নির্ভর করে। রেগুলেটরি রেস্ট্রিকশনস, যেটা বাংলাদেশে এটা নাই, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ইন্স্যুরেন্স কাভারেজের একটা ফ্যাক্টর আছে। পেশেন্টস প্রিফারেন্স, দিস পার্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সামটাইমস হচ্ছে আমরা এমন কিছু ওষুধ লিখি, রোগী রোগীর অন্য কথা আমরা চিন্তা করি না। বিশেষ করে কিছু ওষুধ আছে যে ওষুধগুলো দিলে আহ, আহ, মানে ফার্টিলিটি কমে যেতে পারে, যে ওষুধগুলো দিলে হয়তো ওনারা কনসিভ করতে যাচ্ছে, বাচ্চা নিতে যাচ্ছে, সেই বিষয়গুলো আমাদের খেয়াল করতে। তারপরে হচ্ছে ওনার হাউস হোল্ড ইনকাম কত, কত ইনকাম, কে সাপোর্ট দেয়। আমি এমন কিছু ওষুধ দিলাম যে যে ওষুধটা উনি কিনতেই পারবে না, একবার নেওয়ার পরে আর উনি নিতে পারবে না, এই ধরনের ওষুধগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। সুতরাং একটা পেশেন্ট সম্বন্ধে ডিটেল জেনে তারপরে হচ্ছে আমাদের প্ল্যান করতে হবে যে আমি কোন ওষুধ দিব। আর প্রেজেন্স অফ অ্যাডভান্স প্রগনোস্টিক সায়েন্স, সেই পার্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
ডিজিজ মডিফাইং অ্যান্টিরিউমেটিক ড্রাগস আমরা কমনলি কি কি ইউজ করি? নন বায়োলজিক্স যে গ্রুপটা, যেটা আগে থেকে আমরা এই ওষুধগুলো ইউজ করে থাকতাম, সেটা হচ্ছে মিথোট্রেক্সিট, হাইড্রোক্সিক্লোরোকুইন, সালফাসালাজিন এন্ড লেফ্লুনামাইড. For the treatment of rheumatoid arthritis, these four drugs are recommended by FDA. এই ওষুধগুলোই হচ্ছে আমরা বিভিন্ন সময় কখনো কম্বিনেশন, কখনো মনোথেরাপি হিসেবে দিয়ে থাকি। এর পাশাপাশি বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল ড্রাগস আছে হুইচ আর প্রডিউসড বাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এবং জেনারেলি টার্গেটস, এটা একটু টার্গেটেড থেরাপি, এবং সাইটোকাইনস অর দেয়ার রিসেপ্টরস ডিরেক্টেড এগেইনস্ট দ্য আদার সেল সারফেস মলিকিউলস, এগুলো আহ, এভাবেই কাজ করে। এবং বাংলাদেশে বা বিশ্বে বিভিন্ন যে টিএনএফ আলফা ইনহিবিটর গুলো আছেন, বিশেষ করে বায়োলজিক্যাল ড্রাগস আমরা যেগুলো বলি, ইটানারসেপ্ট, ইনফ্লিক্সিম্যাব, অ্যাডেনিমুম্যাব, গোলিমুম্যাব, সাটুলিজুম্যাব, টসিলিজুম্যাব এন্ড সেরিলুম্যাব। এর ভিতরে বাংলাদেশে ইটানারসেপ্ট আছে, অ্যাডেনিমুম্যাব আছে, তারপরে হচ্ছে টসিলিজুমাব আছে। এই ওষুধগুলো আমরা কমনলি পাই। এর পাশাপাশি রিটুক্সিম্যাবটাও আছে আমাদের দেশে, কিন্তু অ্যাভিটাসেপ্ট আমাদের নাই। সুতরাং এটা নন টিএনএফ বায়োলজিক্স ড্রাগসও আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস ইন ইন লং স্ট্যান্ডিং এন্ড those patients who are not responding initially by the synthetic DMRs, তাদের ক্ষেত্রে আমরা বায়োলজিক্যাল DMRs রিকমেন্ড করি। সেভার জেনাস কাইনেস ইনহিবিটর, যে ওষুধটা আমাদের দেশে খুব ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে টোফাসিটিনিব, বারিসিটিনিব, ওপাটাসিটিনিব। এই ওষুধগুলো খুব ব্যবহৃত হচ্ছে। রিসেন্টলি ফিলগোটিনিবটাও আসছে, বাট আমাদের একটু খেয়াল রাখতে হবে এই ওষুধগুলো এই রোগের জন্য কার্যকরী, বাট এই ওষুধগুলো অনেক ধরনের সাইড ইফেক্ট আছে। বিশেষ করে ইনফেকশন আমাদের ইমিউনিটিটাকে মারাত্মকভাবে কমিয়ে দেয়, যাদের ক্ষেত্রে নিউমোনিয়া, টিউবারকুলোসিস থেকে স্কিন ইনফেকশন, সফট টিস্যু ইনফেকশন, নানা রকমের জটিলতা তৈরি করে। সুতরাং এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে এই ওষুধগুলো প্রেসক্রিপশন করার আগে আমাদের ইনফেকশন গুলো এক্সক্লুড করতে হবে, ল্যাটেন্ট টিবি গুলো এক্সক্লুড করতে হবে, অপটিমাম ভ্যাকসিনেশন করে নিতে হবে, এবং পেশেন্ট কাউন্সিলিং করা থেকে শুরু করে প্রপার ফলো আপটা আমাদের করতে হবে। সুতরাং দিস পার্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং এটার বড় সুবিধা হচ্ছে ওরালি অ্যাডমিনিস্ট্রার্ড এবং বায়োলজিক্স এর চাইতে দাম কম। তো সুতরাং বাংলাদেশের রোগীদের জন্য আমরা ইউজুয়ালি বায়োলজিক্স এর আগে এই জেনাস কাইনেস ইনহিবিটর বা এই ওষুধগুলো ইউজ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। বাট অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এই সব ওষুধগুলো প্রেসক্রিপশন করার আগে। এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা বলতে চাই, সেটি হচ্ছে যে গ্লুকোকর্টিকয়েড আমরা খুব কমনলি এই ওষুধটা ইউজ করে থাকি, বাট এই ওষুধের যে সাইড ইফেক্ট, এই সাইড ইফেক্ট প্রোফাইলটা আম, মানে আমরা হয়তো সবসময় মাথায় রাখি না, বা রোগীদেরকে অনেক সময় কাউন্সিলিং করি না। আমরা অনেক সময় শুরুতেই কখনো কখনো লো ডোজ, এবং আমরা যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে গ্লুকোকর্টিকয়েড ইউজ করি, তাহলে সাধারণত লো ডোজ গ্লুকোকর্টিকয়েড ইউজ করি, and usually this is 7.5 milligram, and it should not continue more than 3 months. তো আমরা যত শর্ট পিরিয়ড দিব ততই ভালো, এবং দ্রুত আমরা পেশেন্টের কন্ডিশন অনুযায়ী ট্যাপারিং করব। রোগীদের জন্য, রিউমাটয়েড আর্থ্রাইটিস এর জন্য মেইন ওষুধ হচ্ছে ডিজিজ মডিফাইং ড্রাগ। If the patient remain in low disease activity or remission by synthetic DMRs, that's good. If they are not controlled well, then we should go for biologics and other genus kinase inhibitors. বাট গ্লুকোকর্টিকয়েডটা আমরা ইন্ট্রা-আর্টিকুলার গ্লুকোকয়েড আমাদের দিতে পারি যদি আমাদের আহ, যদি স্পেশালি একটা বা দুইটা জয়েন্ট যদি দেখা যায় যে অন্য জয়েন্ট গুলো ইমপ্রুভ করছে, একটা দুইটা জয়েন্ট খারাপ আছে, সেই ক্ষেত্রে আমরা ইন্ট্রা-আর্টিকুলার স্টেরয়েডও দিতে পারি। বাট রিপিটেড ইন্ট্রা-আর্টিকুলার স্টেরয়েড শুড নট বি গিভেন। এখন হচ্ছে ট্রিটমেন্ট অ্যালগোরিদমটা আসলে কি? আমরা প্রথমে ডিএমআরস নেই পেশেন্ট, যখন একটা পেশেন্ট আমরা পাবো যাদের কোনো ডিএমআরস আগে কখনোই পায় নাই, তখন আমরা ডিজিজ অ্যাক্টিভিটি মিজারের মাধ্যমে ডিজিজ অ্যাক্টিভিটি করবো। দেন ইফ দ্য ডিজিজ অ্যাক্টিভিটি ইজ লো ডিজিজ অ্যাক্টিভিটি, তাহলে ডিএমআরস মনোথেরাপি দিব। মডারেট টু হাই থেরাপি যদি থাকে, সেক্ষেত্রে আমরা মনোথেরাপি দিয়ে শুরু করব। অ্যান্ড দ্য মিথোট্রেক্সেট ইজ দ্য অ্যাঙ্কর ড্রাগ। মিথোট্রেক্সেট দিয়ে আমরা ইউজুয়ালি শুরু করব। যদি মিথোট্রেক্সেটের কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে অথবা পেশেন্ট টলারেট করতে না পারে, তখন আমরা আদার ড্রাগ যেমন সালফাসালাজিন, লেফ্লুনামাইড, এই ড্রাগগুলো দিয়ে আমরা শুরু করতে পারি। এরপরে আমরা 3 মাস পরে আমরা ফলো আপ করবো, তো 1 মাস পর পর, বাট 3 মাস পরে আমি দেখবো অপটিমাম ডোজে 3 মাস চলার পরে আমি দেখবো যদি আমাদের ঠিকভাবে কাজ না করে,
তখন হচ্ছে আমরা অ্যাড অন যেতে পারি। আমরা সেক্ষেত্রে সিনথেটিক ডিএমআরসি এর সাথে একটার সাথে আরেকটা অ্যাড করতে পারি। তবে আমাদের মনে রাখতে হবে মেথোট্রেক্সের সাথে লেফ্লোনামাইড যদি আমরা কম্বিনেশন করি তাহলে এটা খুব টক্সিক কম্বিনেশন এবং হেপাটোটক্সিসিটির ঝুঁকিটা অনেক বেড়ে যায়। এই জন্য আমরা ইউজুয়ালি মেথোট্রেক্সের লেফ্লোনামাইডের কম্বিনেশন করি না। আমরা ইউজুয়ালি কম্বাইন করি হচ্ছে মেথোট্রেক্সেটের সাথে সালফাসালাজিন অথবা লেফ্লোনামাইডের সাথে সালফাসালাজিন। ইভেন আমরা সামটাইমস ট্রিপল থেরাপি, ট্রিপল কম্বিনেশন করি। সেক্ষেত্রে মিথোট্রেক্সেটের সাথে সালফাসালাজিন এন্ড হাইড্রোক্সিক্লোরোকুইন এই ধরনের একটা কম্বিনেশন হতে পারে, অথবা লেফলুনোমাইডের সাথে সালফাসালাজিনের সাথে হাইড্রোক্সিক্লোরোকুইনের কম্বিনেশন হতে পারে। তো এভাবে কম্বিনেশন করে আমরা প্রপারলি ফলো আপের মাধ্যমে আমরা করি। আহ, এবং ইউজুয়ালি প্রথম 3 মাস প্রতি মাসে মাসে ফলো আপ করি, এবং সেখানে আমরা পেশেন্টের ডিজি অ্যাক্টিভিটি দেখি, সিবিসি, এসজিপিটি, ক্রিয়েটিনিন এই টেস্ট গুলো করে আমরা দেখি যে আসলে কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা। এবং যদি পেশেন্ট রেমিশনে থাকে তখন যদি পেশেন্টের কোনো অ্যাডভার্স ইফেক্ট না হয় তাহলে আমরা এই ফলো আপের ডিউরেশনটা গ্রাজুয়ালি বাড়াতে পারি, 3 মাস থেকে 6 মাস আমরা বাড়িয়ে দিতে পারি। যদি দেখা যায় যে আসলে আমাদের ট্র্যাডিশনাল ডিএমআরসি হচ্ছে না, তখন আমরা বায়োলজিক্স ডিএমআরসি যেতে পারি। এখানে টিএনএফ এর সাথে এমটিএক্স দেওয়া যেতে পারে, নন টিএনএস বায়োলজিক্স এর সাথে মিথোট্রেক্সেট দেওয়া যেতে পারে, ইভেন টোফাসিটিনিব বা জ্যাক ইনহিবিটরের সাথে আমরা মিথোট্রেক্সেট এর কম্বিনেশন করেও আমরা ট্রিটমেন্ট করতে পারি। তো সুতরাং এই লটস অফ স্কোপ, এখানে ফাইন টিউনিং এর অনেক জায়গা আছে। পেশেন্টের কন্ডিশন এবং তার ড্রাগ কিভাবে সে পাচ্ছে সে অনেক কিছুই হিসাব নিকাশ করার মাধ্যমে আসলে গ্রাজুয়ালি আমরা ওষুধগুলো সিলেক্ট করি। দ্য মনিটরিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমাদের আহ, এই পেশেন্ট গুলো যদি প্রপার মনিটরিং করা না হয় তাহলে কিন্তু অনেক ধরনের জটিলতা নিয়ে আসতে পারে, বোন ম্যারো সাপ্রেশন নিয়ে আসতে পারে, লিভার কিডনি সাইড এফেক্ট নিয়ে আসতে পারে। আহ তো সেই ক্ষেত্রে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কোন রোগের ক্ষেত্রে আমরা কি মনিটরিং করব। যেমন যদি আমরা এলিসাইড দিই তাহলে তাদের নানা রকমের মানে অ্যাডভার্স ইফেক্ট গুলো আমরা জানি, এবং এদের জন্য আমাদের সিবিসি, তারপরে ইলেকট্রোলাইট, ক্রিয়েটিনিন, অ্যালবুমিন, ট্রান্সামাইনেজ এভরি 6 মান্থ তাদের আমাদের করতে হবে। যদি গ্লুকোকর্টিকয়েড পাই তাদের ক্ষেত্রে আমাদের ডায়াবেটিস স্ক্রিনিং, লিপিড, বোন মিনারেল ডেনসিটি এগুলো করতে হবে। আমাদের যে হাইড্রোক্সিক্লোরোকুইন পাই তাহলে অবশ্যই অপথলমোলজিক্যাল টক্সিসিটি হচ্ছে কিনা সেই টেস্ট আমাদের করতে হবে। সার্পাস ডিভিডি প্রথম 3 মাসে আমরা প্রতি মাসে মাসে করব, এবং পরবর্তীতে 3 থেকে 6 মাস পর পর আমরা করতে পারি। আহ, সেদিন যে আমাদের পেশেন্টের কন্ডিশনের উপরে। আবার যদি টিএনএফ ইনহিবিটর আমরা ইউজ করি সেক্ষেত্রে IL-6, রিটুক্সিম্যাব, অ্যাবিটাসিপ তাদের ক্ষেত্রেও আমরা আসলে ফ্রিকোয়েন্ট মনিটরিং করব। যেটা আমরা ইউজুয়ালি প্রতি মাসে মাসে করব, কখনো কখনো 2 সপ্তাহ পর পর করব। এবং যদি পেশেন্ট স্টেবল থাকে তখন আমরা এই ফলো আপের ডিউরেশনটা বাড়াতে পারি। তো দিস ইজ অল অ্যাবাউট মাই টুডেস টক, এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান। কোনো প্রশ্ন থাকলে করতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার যখন রিস্টের বোন গুলো, হ্যান্ডের বোনস গুলো যখন ইনভলভমেন্ট হবে স্যার, তখন দুই হুম। হাতের বোনস স্যার মেজার করতে হবে নাকি স্যার এক হাত মেজার করলেই হবে স্যার? ও আচ্ছা সিআর আচ্ছা। করার আচ্ছা, আমাদের যে ডাস ডাস 28 যে স্কোরিং, ডাস 28 স্কোরিং সিস্টেম, সেক্ষেত্রে 28 জয়েন্ট কাউন্ট করবো, আমরা দুই হাতেই করবো, দুই হাতেই করব। কিন্তু দুই হাতের জয়েন্ট গুলো যেহেতু কাউন্ট করব সেহেতু আমাদের ওই টেন্ডার জয়েন্ট এবং সোলের জয়েন্ট কাউন্ট গুলো এখানে চলে আসবে। তখন আমরা অবশ্যই মেজার করতে পারবো যে ডিজিজ অ্যাক্টিভিটিটা কত আছে। এর সাথে যদি আমাদের ফেজ রিঅ্যাক্টেন্ট এবং আহ, আহ, আমাদের অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্ট গুলো যুক্ত হয়, রোগীর বয়স, সবকিছু মিলেই হচ্ছে আমরা স্কোরিং করে আমরা ডিজিজ অ্যাক্টিভিটিটা দেখতে পারবো। আর কোনো প্রশ্ন? স্যার, আর তেমন কোনো কোশ্চেন নেই, আশা করি সবাই মোটামুটি ভালো বুঝতে পারছেন। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার, অনেক চমৎকার একটি সেশন ছিল স্যার, এটা অনেকে উপকৃত হলাম স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ সবাইকে। আহ, আশা করি এই রিমোটোলজি রিলেটেড যে অ্যাওয়ারনেস ডে গুলো আমি অবশ্যই জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাবো। তো ভবিষ্যতে বিভিন্ন ডিজিজ বেসড আসলে বিভিন্ন ডে আছে। তো যদি সে ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে ডেফিনেটলি এই রিমোটোলজি পার্টটা আসলে কঠিন এবং প্রচুর মিসম্যানেজমেন্ট হয়। আমরা চেষ্টা করব সেখানে একটা আপডেটেড গাইডলাইন দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।